সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আজকে আপনারা শুনতে চলেছেন জনপ্রিয় লেখক সত্যজিৎ রায়ের ফেলুদা সমগ্র থেকে গল্প নেপোলিয়নের চিঠি। আগেও আমার চ্যানেলে ফেলুদার গল্প দেওয়া হয়েছিল, সেগুলো আপনারা বেশ পছন্দ করেছিলেন। তাই আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি ফেলুদার নতুন একটি গল্প। গল্পটি পড়ার সুবিধার জন্য আমি একে দুটি পর্বে ভাগ করেছি। আপনারা এর প্রথম পর্বটি শুনতে চলেছেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের পর্বটি। শুনতে থাকুন এবং আমার সঙ্গেই থাকুন। তুমি কি ফেলুদা? প্রশ্নটা এলো ফেলুদার কোমরের কাছ থেকে। একটা বছর 6 ছেলে ফেলুদার পাশে দাঁড়িয়ে মাথাটাকে চিৎ করে তার দিকে চেয়ে আছে। এই সেই দিনই একটা বাংলা কাগজে ফেলুদার একটা সাক্ষাৎকার বেরিয়েছে, তার সঙ্গে হাতে চারমিনার নিয়ে একটা ছবি। তার ফলে ফেলুদার চেহারাটা আজকাল রাস্তাঘাটের লোকে ফিল্ম স্টারদের মতোই চিনে ফেলেছে। আমরা এসেছি পার্ক স্ট্রিট আর রাসেল স্ট্রিটের মোড়ে খেলনা আর লাল মাছের দোকান হবি সেন্টারে। সিধু জ্যাঠার 70 বছরের জন্মদিনে তাকে একটা ভালো দাবার সেট উপহার দিতে চায় ফেলুদা। ছেলেটির মাথায় আলতো করে হাত রেখে ফেলুদা বলল, ঠিক ধরেছ তুমি। আমার পাখিটা কে নিয়েছে বলে দিতে পারো? বেশ একটা চ্যালেঞ্জের সুরে বলল ছেলেটি। ততক্ষণে ফেলুদার বয়সী এক ভদ্রলোক ব্রাউন কাগজে মোড়া একটা লম্বা প্যাকেট নিয়ে আমাদের দিকে এগিয়ে এসেছেন। তার মুখে খুশির সঙ্গে একটা অপ্রস্তুত ভাব মেশানো। তোমার নিজের নামটাও বলে দাও, ফেলুদাকে বললেন ভদ্রলোক। অনিরুদ্ধ হালদার, গম্ভীর মেজাজে বলল ছেলেটা। ইনি আপনার ক্ষুদে ভক্তদের একজন, বললেন ভদ্রলোক। আপনার সব গল্প ওর মার কাছ থেকে শোনা। পাখির কথা কি বলছিল? ও কিছু না, ভদ্রলোক হালকা হেসে বললেন। পাখি পোষার শখ হয়েছিল, তাই ওকে একটা চন্দনা কিনে দিয়েছিলাম। যেদিন আসে সেদিনই কে খাঁচা থেকে পাখিটা বার করে নিয়ে যায়। খালি একটা পালক পড়ে আছে, বলল ফেলুদার ক্ষুদে ভক্ত। তাই বুঝি? রাত্রিরে ছিল পাখিটা, সকালবেলা নেই। রহস্য। তাই তো মনে হচ্ছে। তা অনিরুদ্ধ হালদার এই রহস্যের ব্যাপারে কি কিছু বলতে পারেন না? আমি বুঝি গোয়েন্দা? আমি তো ক্লাস 2তে পড়ি। ছেলের বাবা আর বেসুদির কথা এগোতে দিলেন না। চলো অনু, আমাদের আবার নিউ মার্কেট যেতে হবে। তুমি বরং ফেলুদাকে একদিন আমাদের বাসায় আসতে বলো। ছেলে বাবার অনুরোধ চালান করে দিল। এবার ভদ্রলোক একটা কার্ড বের করে ফেলুদার হাতে দিয়ে বললেন, আমার নাম অমিতাভ হালদার। ফেলুদা কার্ডটায় একবার চোখ বুলিয়ে বলল, বারাসাতে থাকেন দেখছি। আপনি হয়তো আমার বাবার নাম শুনে থাকতে পারেন, পার্বতীচরণ হালদার। হ্যাঁ, ও লেখাটেখাও তো পড়েছি। ওরই সব নানা রকম জিনিসের কালেকশন আছে না? ওটা বাবার নেশা। ব্যারিস্টারের ছেড়ে এখন ওসবই করেন। সারা পৃথিবী ঘুরেছেন ওইসবের পিছনে। আপনার তো অনেক ব্যাপারে আছে। আমার মনে হয় আপনি দেখলে আনন্দ পাবেন। আদিকালের গ্রামোফোন, মুঘল আমলের দাবাবোড়ে, ওয়ারেন হেস্টিংসের নস্যির কোর্টে, নেপোলিয়নের চিঠি। তাছাড়া আমাদের বাড়িটাও খুব ইন্টারেস্টিং, 150 বছরের পুরনো। একদিন যদি ফ্রি থাকেন একটা ফোন করে দিলে রোববার। আমি বরং একটা ফোন করব। ডাইরেক্টরিতে তো আপনার আগে, হ্যাঁ, আমার নামেই আছে। এই যে। ফেলুদাও তার একটা কার্ড ভদ্রলোককে দিয়ে দিল। কথা হয়ে গেল আমরা এ মাসেই একদিন বারাসাত গিয়ে হাজির হব। লালমোহনবাবুর গাড়ি আছে, যাবার কোনো অসুবিধা নেই। এখানে বলে রাখি, লালমোহনবাবু বহাল তবিয়তে এবং খোশ মেজাজে আছেন, কারণ এই পুজোয় জটায়ুর জায়ান্ট অমনিবাস বেরিয়েছে। তাতে বাছাই করা 10টা সেরা রহস্য রোমাঞ্চ উপন্যাস। দাম 25 টাকা এবং লালমোহনবাবুর ভাষায় সেলিং লাইক হট কচুরিজ। সন্ধ্যাবেলা ফেলুদার মুখ শুকনো দেখে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? ও বলল, খুদে মক্কেলের আর্জিটা মাথায় ঘুরছে রে। সে চন্দনার ব্যাপারটা?
খাঁচা থেকে পাখি চুরি যায় শুনেছিস কখনো? তা শুনিনি, সেটা স্বীকার করতেই হলো। তুমি কি এর মধ্যেও রহস্যের গন্ধ পাচ্ছ নাকি? ব্যাপারটা ঠিক দৈনন্দিন ঘটনার মধ্যে পড়ে না। চন্দনা তো আর বার্ড অফ প্যারাডাইস নয়। যদি না কারোর নেগলিজেন্সে খাঁচা দরজাটা বন্ধ করতে ভুল হয়ে গিয়ে থাকে, কিন্তু সেটা তো আর জানবার কোনো উপায় নেই। তা থাকবে না কেন? ওখানে গিয়ে জিজ্ঞেস করলেই জানা যায়। আসলে বুঝতে পারছি এ ব্যাপারটা ওর বাড়ির কেউ সিরিয়াসলি নেয়নি। ঘটনাটা যে অস্বাভাবিক সেটা কারোর মাথায় ঢোকেনি, অথচ ছেলের মনটা যে খচখচ করছে সেটা বুঝতে পারছি। না হলে আমায় দেখেও কথাটা বলতো না। অন্তত একবার যদি গিয়ে দেখা যেত। তা ভদ্রলোকদের বললেনই যেতে। হ্যাঁ, কিন্তু সেটাও হয়তো আমাকে সামনাসামনি দেখলেন বলে। বাড়ি ফিরে সে কথা আর মনে নাও থাকতে পারে। ছোট ছেলের অনুরোধ বলেই মনে হচ্ছে সেটাকে একেবারে এড়িয়ে যাওয়া ঠিক নয়। ক্রিসমাসের যখন আর 5 দিন বাকি, তখনই এক শনিবারের সকালে এসে গেল অমিতাভ বাবুর ফোন। আমি কলটা ফেলুদার ঘরে ট্রান্সফার করে বসবার ঘরে মেন টেলিফোনে কান লাগিয়ে শুনলাম। মিস্টার মিত্তির, বলুন কি খবর? আমার ছেলে তো মাথা খেয়ে ফেলল। কবে আসছেন? পাখির কোনো সন্ধান পেলেন? না, সে আর পাওয়া যাবে না। ভয় হয় আপনার ছেলে যদি ধরে বসে থাকে তার পাখি উদ্ধার করে দেব, তখন সেটা না পাওয়া গেলে তো বেইজ্জতের ব্যাপার হবে। সে নিয়ে আপনি চিন্তা করবেন না। ছেলেকে খানিকটা সময় দিলেই সে খুশি হয়ে যাবে। আসলে আমার বাবার সঙ্গে একবার আপনার আলাপ করিয়ে দিতে চাই। আজ তো আমার ছুটি। আপনি কি করছেন? তেমন কিছুই না। আজ 10টা নাগাদ হলে হবে? নিশ্চয়ই। শনি রবি দুদিনই আমাদের বাড়িতে সকাল 9টায় লালমোহনবাবুর আসাটা একেবারে 100% শিওর। ঘড়ির কাটায় কাটায় আসাটা কলকাতা শহরে আজকাল আর সম্ভব নয়। তবে 10 মিনিট এদিক ওদিকের বেশি হয় না কোনো দিনই। আজও হলো না। ঠিক 9:05 ঘরে ঢুকে ধপ করে সোফায় বসে পড়ে বললেন, কালি কলম মন লেখে 3 জন। মশাই পুজোর লেখার ধকলের পর শীতকালটা এলে লেখার চিন্তাটা 1000 মাইলস দূরে চলে যায়। কালি কলম খাতার দিকে আর চাইতে ইচ্ছে করে না। লালমোহনবাবু ইদানিং প্রবাদ নিয়ে ভীষণ মেতে উঠেছেন। 350 প্রবাদ নাকি উনি মুখস্থ করেছেন। লেখার ফাঁকে ফাঁকে লাগাসই প্রবাদ গুজে দিতে পারলে সাহিত্যের রস নাকি ঘনীভূত হয়। তিনি অবশ্যই শুধু লেখায় নয়, কথাতেও যখন তখন প্রবাদ লাগাচ্ছেন। আজ ভদ্রলোকের পরনে ছাই রঙের টেরিলিনের প্যান্ট আর সবুজ সোয়েটার, আর হাতে এক চাঙারি কচুরি। কচুরির কারণ আর কিছুই না। হট কচুরির আজকাল আর তেমন ডিমান্ড আছে কি না ফেলুদার এই প্রশ্নের উত্তরে লালমোহনবাবু বলেন, মশাই, বাগবাজারের মোহন ময়রার দোকানে কচুরির জন্য কিউ দেখলে মনে হবে সেখানে কোনো বোম্বাই মার্কায় হিন্দি হিট ছবি চলছে। আপনাকে খাওয়ালে বুঝবেন উপমাটা কত অ্যাপ্রোপ্রিয়েট। সঙ্গে 1 ফ্লাক্স জল আর কচুরি চাঙাইটা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। লালমোহনবাবু পার্বতী হালদারের নাম শোনেননি, তবে নেপোলিয়নের চিঠি শুনে ভয়ানক ইমপ্রেসড হলেন। বললেন স্কুলে থাকতে ওর হিরো নাকি ছিল নেপোলিয়ন। গ্রেট ম্যান। বোনাপার্টি কথাটা 3 চাপা গলায় বললেন যাবার পথে। ভিআইপি রোডের আগে স্পিড তুলতে পারলেন না লালমোহনবাবুর ড্রাইভার হরিপদবাবু। বারাসাতে যখন পৌঁছালাম তখন প্রায় 10:30। অমিতাভ বাবুদের বাড়িটা মেন রোডের ওপরেই, তবে গাছপালায় ঘেরা বলে আসল বাড়িটার রাস্তা থেকে চোখে পড়ে না। গেট দিয়ে ঢুকে নুড়ি ফেলার রাস্তায় খানিকটা গিয়ে তবে থামওয়ালা দালানটা দেখা যায়। একেবারে সাহেবি ঢঙের বাড়ি। বয়সের ছাপ যতটা থাকার কথা ততটা নেই। মনে হয় বছর খানেকের মধ্যেই অন্তত সামনের অংশটায় চুনকাম ও রিপেয়ার দুই হয়েছে। বাড়ির সামনে একটা বাঁধানো পুকুরের চারিপাশে সুপুরি গাছের সারি। অমিতাভবাবু নিচেই অপেক্ষা করছিলেন আমাদের জন্য। ফেলুদা লালমোহনবাবুর সঙ্গে আলাপ করানোতে বললেন, আমি নিজে আপনার লেখা পড়িনি বটে, তবে আমার স্ত্রী রহস্য রোমাঞ্চ সিরিজের ভীষণ ভক্ত।
আমরা শ্বেত পাথরের সিঁড়ি দিয়ে দোতলায় উঠলাম। পার্বতীবাবুর কালেকশনের জিনিস নাকি সবই দোতলায়। বাবার আগে আবার পুত্রের সঙ্গে দেখাটা সেরে নিন, বললেন অমিতাভবাবু। বাবার কাছে এখন লোক আছে, উনি বাইরের লোকের সঙ্গে দেখা সাক্ষাৎগুলো সকালেই করেন। এত দূরের লোক এসে উৎপাত করে? বাবার মতো কিছু কালেক্টর আছেন, তারা প্রায়ই আসেন। তাছাড়া সম্প্রতি বাবা একজন সেক্রেটারির জন্য কাগজে বিজ্ঞাপন দিয়েছেন, তার জন্য কিছু লোক দেখা করতে আসছে। ওনার সেক্রেটারি নেই? আছে, তবে তিনি দিল্লি চলে যাচ্ছেন সামনের সপ্তাহে একটা ভালো কাজ পেয়ে। লোকটি বেশ কাজের ছিল। আসলে সেক্রেটারির ব্যাপারে বাবার লাকটাই খারাপ। গত 10 বছরে 4টে সেক্রেটারি এলো গেল। একটি তো বছরখানেক কাজ করার পর মেনিনজাইটিসে মারা গেলেন। আরেকটি কথা নেই বার্তা নেই, সাই বাবার ভক্ত হয়ে বিভাগী হয়ে গেলেন। এখন যে ভদ্রলোকটির সঙ্গে বাবা কথা বলছেন তাকে 7 বছর আগে তাড়িয়ে দেন, সেও ছিল সেক্রেটারি। কেন তাড়ান কেন? ভদ্রলোক কাজ খুবই ভালো করতেন, তবে অসম্ভব কুসংস্কারী। বাবা সেটা একেবারে সহ্য করতে পারতেন না। একবার ইজিপ্ট থেকে একটা জেড পাথরের মূর্তি আনার পর কলকাতায় এসে বাবার অসুখ করে। সাধনবাবু বাবাকে সিরিয়াসলি বলেন যে মূর্তিটি যে দেবীর, তার অভিশাপ পড়েছে বাবার উপর। এই এক কথাতে বাবা তাকে একরকম ঘাড় ধরে বার করে দেন। এই সাধনবাবু যদি আবার এসে থাকেন তাহলে তাকে খুবই অপটিমিস্টিক বলতে হবে এবং আপনার বাবাকে অত্যন্ত ক্ষমাশীল বলতে হয়। আসলে লোকটাকে তাড়িয়ে দেবার পর বাবার একটু অনুশোচনা হয়েছিল, কারণ ভদ্রলোকের অবস্থা মোটেও ভালো ছিল না, আর বাবা ওকে সার্টিফিকেটও দেননি। বাড়ির বাইরে থেকে বিলিতি ধাঁচের হলেও ভিতরটা বাংলা জমিদারি বাড়ির মতোই। মাঝখানে নাট মন্দিরকে ঘিরে দোতলার বারান্দার একপাশে সারি সারি ঘর, বৈঠকখানা আর পার্বতী চরণের স্টাডি বা কাজের ঘর সামনের দিকে, আর ভেতর দিকে সব শোবার ঘর। ফেলুদার খুদে মক্কেল বারান্দায় তার ঘরের সামনে দাঁড়িয়েছিল। আমরা সেদিকে এগিয়ে যাব এমন সময় জুতোর শব্দ শুনে বৈঠকখানার দিকে চেয়ে দেখি নীলকোট পরা, হাতে বিপ্রেসওয়ালা একজন লোক গটগটিয়ে ঘরটা পেরিয়ে সিঁড়ির দিকে চলে গেল। অমিতাভবাবু বললেন, এই সেই প্রাক্তন সেক্রেটারি সাধনবাবু। ভদ্রলোককে খুব প্রসন্ন বলে মনে হলো না। এই যে আমার পাখির খাঁচা। ফেলুদা তার সামনে গিয়ে দাঁড়াতেই বলল অনিরুদ্ধ, আমি তো সেটাই দেখতে এলাম। খাঁচাটা একটা হুক থেকে ঝুলছে বারান্দায় রেলিংয়ের উপরে। ঝকঝকে ভাবটা দেখে বোঝা যায় খাঁচাটাও কেনা হয়েছিল পাখিটার সঙ্গেই। ফেলুদা সেটার দিকে এগিয়ে গেল। দরজাটা এখনো ধোলাই রয়েছে। আপনার বাড়ির কোনো চাকরের পাখিতে অ্যালার্জি আছে বলে জানেন? অমিতাভবাবু হেসে উঠলেন। সেটা ভাববার তো কোনো কারণ দেখি না। আমাদের বাড়ি কোনো চাকরই 20 বছরের কম পুরনো নয়। তাছাড়া এককালে এই বাড়িতে একসঙ্গে 2টো গ্রে প্যারট ছিল। বাবা নিজেই এনেছিলেন, অনেক দিন ছিল, তারপর মারা যায়। এই ব্যাপারটা লক্ষ্য করেছেন কি? ফেলুদা বেশ কিছুক্ষণ হাত দিয়ে খাঁচাটাকে নেড়েচেড়ে প্রশ্ন করল। অমিতাভবাবুর সঙ্গে আমরা দুজনও এগিয়ে গেলাম। ফেলুদা খাঁচার দরজার একটি অংশে আঙুল দিয়ে দেখালো। ছোট একটা লালের ছোপ বলে মনে হচ্ছে, তাই না অমিতাভবাবু? অমিতাভবাবু বললেন, নিউ মার্কেটে 3 বাবুর পাখির দোকান খুব পুরনো দোকান। আমাদের জানাশোনা অনেকেই ওখান থেকে পাখি কিনেছে। অনিরুদ্ধর ইচ্ছা ছিল তার নতুন কেনা খেলনাগুলো আমাদের দেখায়, বিশেষ করে মেশিন গানটা। কিন্তু অমিতাভবাবু বললেন, এরা আবার তোমাদের কাছে আসবেন, তখন তোমার খেলনা দেখবেন, তোমার মার সঙ্গে আলাপ করবেন, চা খাবেন, সব হবে। আগে দাদুর সঙ্গে আলাপ করিয়ে দেই, কেমন? আমরা পার্বতীবাবুর স্টাডির উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু দাদুর সঙ্গে আর আলাপ হলো না। লালমোহনবাবু পরে বলেছিলেন, একটা ঘটনার শখ, এর এফেক্ট নাকি সারা জীবন থাকে। এটা সেরকম একটা ঘটনা। বৈঠকখানায় ঢুকেই বুঝেছিলাম চারিদিকে দেখবার জিনিস কিসকিস করছে। সেই সব দেখার সময় ঢের আছে মনে করে আমরা এগিয়ে গেলাম ঘরের দক্ষিণ পশ্চিম কোণে পর্দা দেওয়া স্টাডির দরজার দিকে। আসুন বলে অমিতাভবাবু গিয়ে ঢুকলেন ঘরের মধ্যে, আর ঢোকা মাত্র এক অস্ফুষ্ট চিৎকার দিয়ে উঠলেন, বাবা!
ফেলুদার অমিতাভ বাবুকে দুহাত দিয়ে ধরতে হলো, কারণ ভদ্রলোক প্রায় পড়েই যাচ্ছিলেন। ততক্ষণে আমরা দুজনেও ঘরে ঢুকেছি। বিরাট মেহগনি টেবিলের পেছনে একটা রিভলভিং চেয়ারে বসে আছেন পার্বতীচরণ হালদার। তার মাথাটা চিত, দুটো পাথরের মতো চোখ চেয়ে আছে সিলিংয়ের দিকে। হাত দুটো ঝুলে রয়েছে চেয়ারে দুটো হাতলের পাশে। ফেলুদা এক দৌড়ে চলে গেছে ভদ্রলোকের পাশে। নারীটা দেখার জন্য হাতটা বাড়িয়ে আমাদের দিকে ফিরে বলল, তোরা দৌড়ে গিয়ে ওই সাধারণ লোকটাকে আটকা, দারোয়ানকে বল, দরকার হলে বাইরের রাস্তাটা দেখ। আমার সঙ্গে সঙ্গে লালমোহনবাবুও ছুট দিলেন। মন বলছিল 10 মিনিট চলে গেছে, সে লোককে আর পাওয়া যাবে না, বিশেষ করে যদি সে খুন করে থাকে। সিঁড়ি দিয়ে নামবার সময় এক ভদ্রলোকের সঙ্গে প্রায় কোলিশন হয়েছিল। পরে জেনেছিলাম উনি পার্বতীচরণের বর্তমান সেক্রেটারি রসিকেশ বাবু। দুজন অচেনা লোককে এইভাবে তড়িঘড়ি নামতে দেখে তিনি কি ভাবলেন সেটা আর তখন ভাবার সময় ছিল না। বাইরে কেউ নেই, রাস্তায়ও না, কারোর থাকার কথাও নয়। যেটা সবচেয়ে অদ্ভুত লাগলো সেটা হলো এই যে দারোয়ান জোর গলায় বলল গত 10 মিনিটের মধ্যে কেউ গেট দিয়ে বাইরে যায়নি। বাবুর কাছে লোক আসবে বলে সে সকাল থেকে ডিউটিতে রয়েছে, তার ভুল হতেই পারে না। চলো বাগানের দিকটা দেখি, বললেন লালমোহনবাবু। হয়তো কোথাও ঘাপটি মেরে আছে, তাই করলাম। দক্ষিণের পুকুরের ধার, পশ্চিমের গোলাপ বাগান, কম্পাউন্ড ওয়ালের পাশটা, চাকরদের ঘরের আশেপাশে কোথাও বাদ দিলাম না। পাঁচিল টপকানোও সহজ নয়, কারণ প্রায় 8 ফুট উঁচু। হাল ছাড়তে হলো। সাধনবাবুও উধাও। পার্বতীবাবুকে মাথার ওপরের একটা ভারী জিনিস দিয়ে আঘাত করে মেরে ফেলা হয়েছে। এদের বাড়ির ডাক্তার সৌরিন সোম বললেন মৃত্যুটা হয়েছে মারার সঙ্গে সঙ্গেই। ভদ্রলোকের রক্তের চাপ ওঠানামা করত, হাটেরও গোলমাল ছিল। ইতিমধ্যে পুলিশও এসে গেছে। ইন্সপেক্টর হাজরা ফেলুদাকে চেনেন, মোটামুটি খাতিরও করেন। সাধারণ পুলিশের লোক প্রাইভেট ইনভেস্টিগেটরদের যেরকম অবজ্ঞার চোখে দেখে সে সেরকম নয়। বললেন, আমাদের যা রুটিন কাজ তা করে যাচ্ছি আমরা, যদি কিছু তথ্য বেরোয় তা আপনাকে জানাবো। ফেলুদা বলল, যে ভারী জিনিসটা দিয়ে খুন করা হয়েছিল সেটা সম্বন্ধে কোনো আইডিয়া করেছেন? হাজরা বললেন, তেমন তো কিছু দেখছি না আশেপাশে, খুনি সেই জিনিসটা নিয়েই ভেগেছে বলে মনে হচ্ছে। পেপারওয়েট। পেপারওয়েট? একবার আসুন আমার সঙ্গে। হাজরা ও ফেলুদার পেছন পেছন আমরাও ঢুকলাম ঘরের মধ্যে। ফেলুদা টেবিলের একটা অংশে আঙুল দিয়ে দেখালো। সবুজ ফেল্টের ওপর মিহি ধুলো জমে আছে। তারই একটা অংশে একটা ধুলোহীন গোল চাকতি। খুব ভালো করে লক্ষ্য না করলে বোঝা যায় না। অমিতাভ বাবুকে জিজ্ঞেস করেছিলাম। বলল ফেলুদা, একটা বেশ বড় এবং ভারী ভিক্টোরীয় আমলের কাচের পেপারওয়েট থাকতো এই টেবিলের ওপর, এখন নেই। ওই যান মিস্টার মিত্তির। কিন্তু আসল লোক তো বেমালুম হাওয়া হয়ে গেল বলে মনে হচ্ছে। ঘর থেকে বেরিয়ে এসে বলল ফেলুদা। হাজরা বললেন, নাম আর ডেসক্রিপশন যখন পাওয়া গেছে তখন তাকে খুঁজে বের করতে অসুবিধা হবে না। তাছাড়া সে তো অ্যাপ্লিকেশন করেছিল, সেটা থেকে থাকলে তো ঠিকানা পাওয়াই যাবে। আমার মনে হয় দারোয়ান সত্যি কথা বলছে না। একটা সময় সে গেটের কাছে ছিল না, তখনই লোকটা পালিয়েছে। মেন রোডের ওপর বাড়ি, হয়তো বেরিয়ে বাস পেয়ে গেছে। অবশ্যই সে ছাড়াও তো আরও লোক এসেছিল সকালে। সাধনবাবু আসার ঠিক আগে আরেকজন ভদ্রলোক এসেছিলেন, খুনটা তিনিও করে থাকতে পারেন। কিন্তু পার্বতীবাবুকে মৃত দেখলে সাধনবাবু আর থাকবেন কেন? আপনি তো দেখেছেন ঘরটা, ও তো কিউরিওর দোকান মশাই। একজন লোক যদি অসৎ হয়, ও ঘরে ঢুকে মালিক মৃত দেখল তো তার পোয়াবারও। আপনি দেখলে বুঝতে পারবেন কোনো জিনিস গেছে কি না। ফেলুদা প্রশ্নটা করল বর্তমান সেক্রেটারি ঋষিকেশ দত্তকে। ভদ্রলোক 10টার ঠিক আগে বেরিয়েছিলেন পোস্ট অফিসে দুটো জরুরি বিদেশি টেলিগ্রাম করতে। ফেরার পরে আমাদের সঙ্গে সিঁড়িতে দেখা হয়। তা হয়তো পারতে পারি, বললেন ঋষিকেশ বাবু। বাইরের যা জিনিস তা মোটামুটি সবই আমার জানা। ভেতরে আলমারিবন্দি জিনিসেরও একটা তালিকা একবার আমাকে দিয়ে করিয়েছিলেন মিস্টার হালদার। তার কিছু জিনিস বোধ হয় আজ পেস্টনজিকে দেখাবার জন্য বার করেছিলেন। পেস্টনজি আসেন 9:30টায়। এই পেস্টনজির সঙ্গে কি আগেই আলাপ ছিল পার্বতীবাবুর? খুব, প্রায় 10 বছরের আলাপ। মাসে অন্তত 2বার করে আসতেন। উনিও একজন কালেক্টর।
মিস্টার হালদারের সংগ্রহে একটা চিঠি ছিল, সেটা দেখতেই ভদ্রলোক আসেন। এটা কি সেই নেপালিয়নের চিঠি? হ্যাঁ। সেটা কি মিস্টার হালদার বিক্রি করার কথা ভাবছিলেন? মোটেও না। পেস্টনজির খুব লোভ ছিল ওটার ওপর। তিনি মোটা টাকা অফার করবেন আর মিস্টার হালদার রিফিউজ করবেন। তাতে পেস্টনজির মুখের ভাবটা কেমন হবে সেটা দেখেই মিস্টার হালদারের আনন্দ। এ ব্যাপারে ওর একটা জিদও ছিল। এই চিঠিটা কেনার জন্য একবার এক আমেরিকান দাম চড়াতে চড়াতে $20,000 উঠেছিল। মিস্টার হালদার ক্রমাগত মাথা নেড়ে গেলেন। সাহেবের মুখ লাল। শেষ পর্যন্ত মুখ খারাপ করতে আরম্ভ করল। আর সমস্ত ব্যাপারটা বসে বসে উপভোগ করলেন মিস্টার হালদার। আজও পেস্টনজি গলা চড়াতে শুরু করেছিলেন, সেটা আমি বাইরে থেকে বুঝতে পেরেছিলাম। কিসের মধ্যে থাকতো জিনিসটা? একটা অ্যালকেথিনের খামে। তাহলে বোধহয় যায়নি চিঠিটা, কারণ খামটার টেবিলের উপরেই রয়েছে। আর তার মধ্যে একটা সাদা ভাঁজ করা কাগজও দেখলাম। না গেলেই ভালো, ও চিঠির মর্ম সকলে বুঝবে না। চুরি হয়েছে কিনা সেটা এখন জানা যাবে না, কারণ পুলিশ ও ঘরে কাজ করছে। তাছাড়া পুলিশের ডাক্তার এইমাত্র এসেছেন, তিনি লাশ পরীক্ষা করছেন। ঋষিকেশবাবু বললেন, আশ্চর্য, যে সময় সাধনবাবু গেলেন প্রায় সেই সময়ই আমি ফিরেছি, অথচ লোকটার সঙ্গে দেখা হলো না। আপনি বেরিয়েছেন কটায়? ফেলুদা জিজ্ঞেস করলো। ঠিক 10:05। এখান থেকে 5 মিনিট লাগে পোস্ট অফিস যেতে। খোলার সঙ্গে সঙ্গে টেলিগ্রামগুলো দিতে চেয়েছিলাম। সে তো 5 মিনিটের কাজ, তাহলে ফিরতে এত দেরি হলো কেন? ঋষিকেশবাবু মাথা নাড়লেন। আর বলবেন না মশাই, ঘড়ির ব্যান্ডের খোঁজ করছিলুম স্টেশনারি দোকানগুলোতে। দেখছেন না ডান হাতে ঘড়ি পরেছি, ব্যান্ডটা ঢিলে হয়ে গেছে। বা কবজি আমার ডান কবজির চেয়ে প্রায় আধ ইঞ্চি সরু। ব্যান্ড ঢলঢল করে, কোনো লাভ হলো না। সেই নিউ মার্কেট ছাড়া গতি নেই। ভদ্রলোক ডান হাতে ঘড়ি পরেন সেটা আগেই লক্ষ্য করেছি। আপনি কি এই বাড়িতেই থাকেন? ফেলুদা জিজ্ঞেস করলো। অমিতাভবাবু ভেতরে সামলাচ্ছেন, তাছাড়া উনি নিজেও বেশ ভেঙে পড়েছেন। তাই ফেলুদা ঋষিকেশবাবুর কাছ থেকে যা তথ্য পাওয়া যায় বের করে নিচ্ছে। হ্যাঁ, এ বাড়িতেই, বললেন ঋষিকেশবাবু, একতলায়। ফ্যামিলি ট্যামিলি নেই, তাই মিস্টার হালদার বললেন এখানেই থাকতে। ঘরে তো অভাব নেই। সাধনবাবুও শুনেছি এ বাড়িতেই থাকতেন। এ কাজ তো ছেড়ে চলে যাচ্ছিলেন আপনি, ভালো লাগছিল না বুঝি? প্রাণ হাঁপিয়ে উঠেছিল মশাই। তাছাড়া উন্নতির সুযোগ আজকের দিনে কে ছাড়ে বলুন? মিস্টার হালদার অবশ্যই এমপ্লয়ার হিসাবে ভালোই ছিলেন, তার বিরুদ্ধে কিছু বলার নেই আমার। আর একজন ভদ্রলোকের সঙ্গে এর মধ্যে আলাপ হয়েছে, যদিও কথা হয়নি। তিনি হলেন অমিতাভবাবুর ছোট ভাই অচিন্ত্যবাবু। ভদ্রলোক বাড়িতেই ছিলেন, তাই বোধহয় পুলিশ এখন তাকে জেরা করছে। ফেলুদা ঋষিকেশবাবুকেই জিজ্ঞেস করলেন ছোট ভাইয়ের কথা। অচিন্ত্যবাবু কি করেন? থিয়েটার। থিয়েটার? আমরা তিনজনই অবাক। পেশাদারি থিয়েটার? মানে থিয়েটার করে ওর রোজগার? ঋষিকেশবাবুকে উত্তরটা দিতে যেন একটু ভাবতে হলো। বললেন, এসব ভেতরের ব্যাপার, আর সত্যি আমার পক্ষে বলাটাও বোধহয় খুব শোভা পায় না। এ ফ্যামিলিতে থিয়েটার করাটা বেমানান, তাতে সন্দেহ নেই। তবে আমার একটা সন্দেহ হয়েছে যে অচিন্ত্যবাবুর মনে একটা বড় রকমের অভিমান ছিল। 4 ভাইয়ের মধ্যে উনি একমাত্র বিলেত যাননি পড়াশোনা করতে। আসলে বড় ফ্যামিলিতে ছোট ভাই অনেক সময় একটু নেগলেক্টেড হয়। ওনার ক্ষেত্রে মনে হয় সেটাই হয়েছে। আমার সঙ্গে মাঝে মধ্যে কথাবার্তা থেকেও সেটা মনে হয়েছে। চাকরি একটা করিয়ে দিয়েছিলেন মিস্টার হালদারি, কিন্তু অচিন্ত্যবাবু সেটা ছেড়ে দেন। থিয়েটারের শখটা বোধহয় এমনিতেই ছিল। বারাসাতে একটা ড্রামাটিক ক্লাব নিয়ে খুব মেতে ওঠেন, কিন্তু তাতে মন ভরে না। এখন নবরঙ্গ মঞ্চে ঘোরাঘুরি করছেন, 2-1টা হিরোর পাঠও নাকি করেছেন। কালো দেখছিলাম পাঠ মুখস্থ করছেন। এবারে ইন্সপেক্টর হাজরা এগিয়ে এলেন আমাদের দিকে। অচিন্ত্যবাবুর জেরা শেষ, তিনি গোমরা মুখে ঘর থেকে বেরিয়ে এলেন। হাজরা বললেন, খুনটা হয়েছে 10টা থেকে 10:30টার মধ্যে। পেস্টনজি ছিলেন 9:30 থেকে 10টার কিছু পর অবধি। সাধন দস্তিদার এসেছেন 10:15টায়, গেছেন 10:30টায়। ছোট ছেলের ঘর থেকে বাইরের বারান্দা দিয়ে সোজা বাপের ঘরে যাওয়া যায়। বাড়ির ভেতরের লোক দেখতে পাবে না। 10:05 থেকে 10:15টার মধ্যে অচিন্ত্যবাবু বাপের ঘরে এসে থাকতে পারেন। উনি বলছেন সারা সকাল পাঠ মুখস্থ করেছেন,
কেবল 10:30 নাগাদ একবার ভাইপো অনিরুদ্ধ ডাক পেয়ে তার কাছে যান তার খেলার মেশিন গানটা দেখতে। তখনও তিনি বাপের মৃত্যু সংবাদ পাননি। যাই হোক, মোটামুটি 3 জনেরই মোটিভ ছিল। ছেলের সঙ্গে বাপের বন্তনা, পেস্টনজি ছিলেন মিস্টার হালদারের রাইভাল, আর সাধন দস্তিদারের ছিল পুরনো আক্রোশ। এই হলো ব্যাপার। এবার আপনি এসে একটু দেখে বলুন তো কিছু চুরি গেছে কিনা। শেষ অনুরোধটা করা হলো ঋষিকেশ বাবুকে। ভদ্রলোক এগিয়ে গেলেন স্টাডির দিকে, আমরা তার পেছনে। ঘরটায় ঢুকে ঋষিকেশ বাবু একবার চারিদিকে চোখ বুলিয়ে নিলেন। মেকানিক্যাল জিনিসে পার্বতীবাবুর খুব শখ ছিল, কারণ বৈঠকখানা দেখেছি একটা প্রথম যুগের সিলিন্ডার গ্রামোফোন, আর এ ঘরে দেখেছি একটা আদিকালের ম্যাজিক ল্যান্টার্ন। তাছাড়া ছোট ছোট মূর্তি, পাত্র, দোয়াত, কলম, পিস্তল, পুরনো ছবি, ম্যাপ, বই এসব তো আছেই। বাইরের জিনিসপত্র দেখে চাবি দিয়ে আলমারি, বাক্স, দিরাজ ইত্যাদি খুলে দেখে অবশেষে ঋষিকেশবাবু জানালেন যে কোনো জিনিস গেছে বলে তো মনে হচ্ছে না। ফেলুদা বলল, আপনি অ্যালক্যাথিনের খামটা একবার দেখলেন না? ওতে তো চিঠিটা রয়েছে বলেই মনে হচ্ছে, তবু একবার দেখে নেওয়া উচিত। ঋষিকেশবাবুকে খামটা খুলে ভেতরের কাগজটা টেনে বার করতে হলো। কাগজের রঙটা দেখে আমার সন্দেহ হয়েছিল, পুরনো কাগজ কি এত সাদা হয়? ভাঁজ করা কাগজটা খুলে ফেলেই ভদ্রলোক চেঁচিয়ে উঠলেন, এ কি? এ তো প্যাড থেকে ছেঁড়া হালদার মশাইয়ের নিজের চিঠির কাগজ, অর্থাৎ নেপোলিয়নের চিঠি উধাও। আরও 8 ঘন্টা ছিলাম আমরা হালদার বাড়িতে। সেই সময় ফেলুদা বাড়ির কম্পাউন্ডটা ঘুরে দেখল। বাগানটা দেখা শেষ করে কম্পাউন্ড ওয়ালের কোনো অংশ নিচু বা ভাঙা আছে কিনা দেখে আমরা পুকুরের কাছে এলাম। ফেলুদার দৃষ্টি মাটির দিকে, জানিও পায়ের ছাপ খুঁজছে। শুকনো মাটি, পায়ের ছাপের সম্ভাবনা কম, তবে পুকুরের পূর্ব পাড়ে একটা অংশ ফেলুদার দৃষ্টি আকর্ষণ করায় সে থেমে গেল। একটা ছোট্ট বুনো ফুলের গাছ যেন কিসের চাপে পিষে গেছে, আর সেটা হয়েছে কিছুক্ষণ আগেই। ফেলুদা ফুলের আশপাশটা দেখে পুকুরের দিকে চেয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। এই পুকুর ব্যবহার হয় না, তাই জলটা পানার আবরণে ঢেকে গেছে। আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি সেখান থেকে হাত 5 দূরে বেশ খানিকটা জায়গা জুড়ে পানা সরে গিয়ে জল বেরিয়ে পড়েছে। কিছু ফেলা হয়েছে কি জলের মধ্যে, তাই তো মনে হয়। কিন্তু ফেলুদা এ নিয়ে কোনো মন্তব্য করল না। যা দেখবার ও দেখে নিয়েছে। বাড়ি ফেরার সময় লালমোহনবাবু হঠাৎ বললেন, বাগানে একটা চন্দনা দেখলুম বলে মনে হলো। একটা পেয়ারা গাছ থেকে উড়ে একটা সজনে গাছে গিয়ে বসলো। সেটা আমাদের বললেন না কেন? ধমকে সুরে বলল ফেলুদা। কি জানি, যদি বেরিয়ে যায় টিয়া। 2টো পাখি এত কাছাকাছি, তবে এই পাখিটা কথা বলে। আপনি শুনলেন কথা? শুনলাম বই কি। আপনারা তখন বাগানের উল্টো দিকে, আমি আরেকটু হলেই একটা তেঁতুলে বিছের ওপর পা ফেলেছি। এমন সময় শুনলুম, বাবু সাবধান, আর মুখ তুলেই দেখি পাখি। পাখি বলল, বাবু সাবধান। তাই তো স্পষ্ট শুনলুম। আপনি বিশ্বাস করবেন না বলেই বলিনি। বিশ্বাস করাটা সত্যিই কঠিন, তাই কথা আর এগোলো না। তবে এটা ঠিক যে এরকম একটা খুন আর এরকম একটা চুরির পরেও ফেলুদার মন থেকে চন্দনার ব্যাপারটা যাচ্ছে না। খুনে 2 দিন পর সোমবার সকালে চা খাওয়ার পর ফেলুদার কথায় সেটা বুঝতে পারলাম। ও বলল, পার্বতীবাবুর খুন আর নেপোলিয়নের চিঠি চুরি এই 2টো ঘটনায় গতানুগতিক, কিন্তু আমাকে একেবারে বোকা বানিয়ে দিয়েছে এই পাখি চুরির ব্যাপারটা। গতকাল অমিতাবাবু ফোন করেছিলেন। ফেলুদা জানিয়ে দিয়েছে যে নেহাত দরকার না পড়লে এই অবস্থায় ও আর ওদের বিরক্ত করবে না, বিশেষ করে পুলিশ যখন তদন্ত চালাচ্ছেই। লালমোহনবাবু বলেছেন সোমবার হলেও আজ একবার আসবেন, কারণ কি ডেভেলপমেন্ট হচ্ছে না হচ্ছে সেটা জানায় ওর বিশেষ আগ্রহ। আমি বললাম, পাখির খাঁচা গায়ে রক্তটা পাখির না মানুষের সেটা তো এখনো জানা গেল না। ওটা তো মানুষের, সেটা অ্যানালাইসিস না করেই বলা যায়, বলল ফেলুদা। কেউ যদি পাখিকে খাঁচা থেকে বের করতে যায় তাহলে সেটা সাবধানেই করবে, কিন্তু পাখি ছটফট করতে পারে, খামচাতে পারে, ঠোকরাতে পারে। অর্থাৎ যে লোকে পাখিটা বার করেছে তার হাতে জখমের চিহ্ন থাকা উচিত। সে জিনিসটা ও বাড়ির কারো হাতে দেখলে? সেটার দিকে আমি চোখ রেখেছিলাম। বাবু, চাকর কারোর হাতেই দেখিনি, অথচ টাটকা জখম।
অমিতাভবাবু বললেন, পার্ক স্ট্রিটে আমাদের সঙ্গে দেখা হবার দুদিন আগে পাখিটা কিনেছিলেন। তার মানে 13 ডিসেম্বর। খুনটা হয় 19 ডিসেম্বর। এই পাখির জন্য আমি অন্য ব্যাপারগুলোতে পুরোপুরি মনও দিতে পারছি না। খুনের সুযোগ কার কার ছিল তার একটা লিস্ট করছিলে না তুমি কাল রাত্রিরে? শুধু সুযোগ নয়, মোটিভও। ফেলুদার পাশে সোফায় পড়েছিল খাতাটা। সে ওটা খুলে বলল, সাধন দস্তিদার সম্বন্ধে নতুন কথা বলার বিশেষ কিছু নেই। রহস্যটা হচ্ছে তার অন্তর্ধানে। এটা সম্ভব হয় একমাত্র যদি দারোয়ান মিথ্যে কথা বলে থাকে। সাধন তাকে ভালো রকম ঘুষ দিয়ে থাকলে এটা হতে পারে। সেটা পুলিশে বার করুক। মিথ্যেবাদীকে সত্যি বলানোর রাস্তা তাদের জানা আছে। দ্বিতীয় সাসপেক্ট পোস্টনজি। তবে পেস্টনজির 70 বছর বয়স। বুড়ো মানুষের পক্ষে এই খুন সম্ভব হবে কিনা সেটা ভাবতে হবে। আঘাতটা করা হয়েছিল রীতিমতো জোরে। অবশ্যই 70-এও অনেকের স্বাস্থ্য দিব্যি ভালো থাকে। সেটা ভদ্রলোকের চাক্ষুষ না দেখা পর্যন্ত বলা যাবে না। তৃতীয় অচিন্ত হালদার। বাপের ওপর ছেলের টান না থাকলেও খুন করার মতো আক্রোশ ছিল কিনা সেটা ভাবার কথা। তবে নেপোলিয়নের চিঠি হাতাতে পারলে ওর আর্থিক সমস্যা কিছুটা মিটত ঠিকই। আর কেউ না হোক, পেস্টনজি যে সে চিঠি কিনতে রাজি হতেন সেটা বোধহয় অনুমান করা যায়। চতুর্থ, আবার আরও একজন আছে নাকি? তাকে সাসপেক্ট বলে বলছি না, কিন্তু অমিতাভবাবু সে সময়টা কি করছিলেন সেটা জানার দরকার বই কি। তার জবানিতে তিনি বলেছেন সকালে তিনি বাগানে থাকেন। ওর খুব ফুলের শখ। সেদিন 10টা পর্যন্ত তিনি বাগানে ছিলেন। মাঝে একবার আমাদের ফোন করতে 9টার সময় তার নিচের বৈঠকখানায় আসতে হয়। তারপর আমরা আসার আগে আর দোতলায় যাননি। চাকর তাকে চা দিয়ে যায় 10টার সময় একতলায় বাগানের দিকে খোলা বারান্দায়। আমাদের গাড়ির আওয়াজ পেয়ে তিনি সামনের দিকে চলে আসেন। দোতলায় যান তিনি একেবারে আমাদের নিয়ে, তার আগে নয়। সবশেষে হলেন ঋষিকেশবাবু। ইনি 10টা বাজতে 5-এ বেরিয়েছিলেন সেটা দারোয়ান দেখেছে, কিন্তু ফিরতে দেখেছেন কিনা সেটা মনে করতে পারছে না। দারোয়ানের কথাবার্তা খুব রিলায়েবল বলে মনে হয় না। 40 বছর চাকরি করছে বটে হালদার বাড়িতে, হয়তো এমনিতে বিশ্বস্ত, কিন্তু বয়স হয়েছে 70-এর ওপর। কাজেই স্মরণশক্তি ক্ষীণ হয়ে আসা অস্বাভাবিক নয়। ঋষিকেশবাবু স্টেশনারি দোকানে অতটা সময় কাটিয়েছেন কিনা সেটা জানা দরকার। যদি সে ব্যাপারে মিথ্যেও বলে থাকেন তার খুনের সুযোগ সম্বন্ধে সন্দেহ থেকেই যায়। একমাত্র নেপোলিয়নের চিঠি হাত করা ছাড়া মোটিভও খুঁজে পাওয়া যায় না। ফেলুদা খাতা বন্ধ করলো। আমি বললাম, চাকর বাকরদের বোধ হয় সবকটাকেই বাদ দেওয়া যায়। শুনলি তো, চাকর সবকটাই পুরনো। তাদের মধ্যে বেয়ারা মুকুন্দ পার্বতীচরণের ঘরে কফি নিয়ে যায় পেস্টনজি ও পার্বতীবাবুর জন্য। পার্বতীচরণ একা থাকলেও রোজ 10টায় কফি খেতেন। এছাড়া আর কোনো চাকর 9টার পর পার্বতীচরণের ঘরে যায়নি। বাড়িতে লোক বলতে আর আছে অমিতাভবাবুর স্ত্রী অনিরুদ্ধ, পার্বতীবাবুর 80 বছরের বুড়িমা, মালির এক ছেলে, ড্রাইভার ও দারোয়ান। অচিন্তবাবু বিয়ে করেননি। ফেলুদা একটা 4 মিনিট ধরাবার সঙ্গে সঙ্গে ফোন বেজে উঠল। ইন্সপেক্টর হাজরা। কি খবর বলুন স্যার, বলল ফেলুদা। সাধন দস্তিদারের ঠিকানা পাওয়া গেছে। ভেরি গুড। ভেরি ব্যাড, কারণ সে ঠিকানায় ওই নামে কেউ থাকে না বটে, এবং কোনোদিন ছিলও না। তাহলে আর কি, যেই তিমিরে সেই তিমিরে। মহা ফিচের লোক বলে মনে হচ্ছে। আর ঋষিকেশবাবুর অ্যালিবাই ঠিক আছে? উনি পোস্ট অফিসে গিয়েছিলেন 10টায় এবং টেলিগ্রামগুলো করেছিলেন, এটা ঠিক। তারপর স্টেশনারি দোকানে যাবার কথা যেটা বললেন সেটা ভেরিফাই করা গেল না, কারণ দোকানে কেউ মনে করতে পারল না। আর পেস্টনজি অসম্ভব তিরিক্ষি মেজাজের লোক, প্রচণ্ড ধনী। 150 বছর কলকাতায় আছে এই পার্সি ফ্যামিলি। এমনিতে বেশ শক্ত সমর্থ লোক, তবে কাবু হয়ে আছেন আর্থাইটিসে। ডান হাত কাঁধের ওপরে ওঠে না। ওর পক্ষে এই খুন প্রায় ইম্পসিবল। লর্ড সিনহার রোডে গিয়ে রোজ সকালে ফিজিওথেরাপি করান, চেক করে দেখেছি, কথাটা সত্যি। তাহলে তো সাধারণ দস্তিদারের সন্ধানে লেগেই থাকতে হয়। আমার ধারণা লোকটা বারাসাতেই থাকে, কারণ ওর অ্যাপ্লিকেশনের খামে বারাসাতেরই পোস্টমার্ক রয়েছে। সে কি, এ তো খুবই ইন্টারেস্টিং ব্যাপার। আমরা খোঁজ করছি। এখানে গা ঢাকা দিয়ে থাকতে পারবে বলে মনে হয় না। ও ভালো কথা।
খোকার ঘরে চোর এসেছিল। আবার আবার মানে? হাজরা পাখির কথাটা জানেন না? ফেলুদা সেটা চেপে গিয়ে বলল, না বলছিলাম একটা চুরি তো হলো বাড়িতে, আবার চোর? যাই হোক, কিছুই নেয়নি। খোকা টের পেল কি করে? সে বাবা মায়ের পাশের ঘরে একা শয়, বিলিতি কায়দা আর কি। তা কাল মাঝরাত্রিরে নাকি খুটখাট শব্দ শুনে ঘুম ভেঙে যায়। ছেলে সাহস আছে কে বলে চেঁচিয়ে ওঠে, আর তাতেই নাকি চোর পালিয়ে যায়। আমি খোকাকে জিজ্ঞেস করলুম, তোমার ভয় করলো না? তাতে সে বলল যে বাড়িতে খুন হবার পর থেকে নাকি সে বালিশের তলায় মেশিন গান নিয়ে শোয়, আর সে কারণেই নাকি তার ভয় নেই। 10টার সময় লালমোহনবাবু এসে হাজির। ফেলুদাকে গম্ভীর দেখে ভদ্রলোক ভারী ব্যস্ত হয়ে উঠলেন। সে কি মশাই, আপনি এখনও অন্ধকারে নাকি? কি করি বলুন, রোজ যদি একটা করে নতুন রহস্যের উদ্ভব হয়, তাহলে ফেলু মিত্তির কি করে? আবার রহস্য? খোকার ঘরে চোর ঢুকেছিল কাল রাত্রিরে। আজকের পর্ব এ পর্যন্তই। আশা করছি পর্বটি আপনাদের ভালো লেগেছে। আমার পড়া গল্প যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আমি যেন বই পড়ার মতো এই সুন্দর বিষয়টিকে আরও ছড়িয়ে দিতে পারি। আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া থাকলো। নিজে সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আপনজনদেরকে যত্নে রাখবেন। আল্লাহ হাফেজ।